সি শার্প টিউটোরিয়াল সিরিজের 31তম পর্বে আপনাদেরকে স্বাগতম। এখানে ডিস্ট্রাক্টর নামে একটা জিনিস আছে। আর ডিস্ট্রাক্টর ওয়ার্কস অপোজিট টু কনস্ট্রাক্টর। ইট ডিস্ট্রাক্টস দ্য অবজেক্টস অফ ক্লাসেস. It can be defined only once in a class. Like constructors, it is invoked automatically. Acha. Note: C# destructor cannot have parameters. Moreover, modifiers can be applied on destructors. মডিফায়ার বলতে অ্যাক্সেস মডিফায়ার বুঝাইছে সম্ভবত। C# constructor and destructor example. Let's see an example of constructor and destructor in C# which are called automatically. Okay, using system public class employee. এখানে এই ক্লাসের মধ্যে পাবলিক এমপ্লয়ি নামে এই কনস্ট্রাক্টর মানে ডিফল্ট কনস্ট্রাক্টর বা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করা হয়েছে। এর কাজ হচ্ছে কনসোল রাইট লাইন মানে কনস্ট্রাক্টর ইনভোকড এই কথাটা প্রিন্ট আউট করা। এরপরে ওই অ্যাপ্রক্সিমেটের যে চিহ্নটা আছে ওইটা দিয়ে এমপ্লয়ি কথাটাই আবার লিখছে, মাঝখানে কোনো গ্যাপ না দিয়া, এবং এখানে কোনো প্যারামিটার নাই। ডিস্ট্রাক্টর তো প্যারামিটার থাকবে না, একটু আগে বলেই দিছে। এবং এটাই হচ্ছে তাহলে সেই ডিস্ট্রাক্টর। এবং ডিস্ট্রাক্টর যখন কাজ করে তখন এই জিনিসটা প্রিন্ট আউট করে দেয়, এই ডিস্ট্রাক্টর ইনভোকড। ঠিক আছে, তারপরে তো তাহলে আপনার এমপ্লয়ি ক্লাস শেষ হয়েই গেল। এবার আমরা টেস্টে এমপ্লয়ি ক্লাস দেখব। এটার মধ্যে ভয়েড মেথড আছে এবং এখানে দুইটা মেথড, দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে E1 এবং E2 নামে। তাহলে নিউ এমপ্লয়ি প্যারেন্থেসিস এর মাধ্যমে আসলে কনস্ট্রাক্টরটাকে দুইবার কল করা হয়েছে, তাই তো? আসলে আউটপুটে যে কি হয় আই হ্যাভ নো আইডিয়া। কনস্ট্রাক্টর ইনভোকড, ডিস্ট্রাক্টর ইনভোকড। ডিস্ট্রাক্টর কি ইনভোক করলো কোথা দিয়ে, আমি সেটাই তো বুঝতেছি না। কখন তাদেরকে ডাকলো? সম্ভবত কি বলবো, কনসোলে যখন আউটপুট দেখাবে, সব আউটপুট কাঙ্ক্ষিত আউটপুট দেখানোর পরে শেষে মনে হয় ডিস্ট্রাক্ট অবজেক্টগুলো ডিস্ট্রাক্ট বা ধ্বংস করে দিয়ে যায় আর কি, এটাও হইতে পারে। নোট: ডিস্ট্রাক্টর ক্যান বি পাবলিক। উই ক্যান্ট অ্যাপ্লাই অ্যানি মডিফায়ার অন ডিস্ট্রাক্টরস। আচ্ছা, ভালো, এটা আগে উল্লেখ করা হয়েছে। ফাইন, ঠিক আছে। আমরা ডিস্ট্রাক্টর নিয়ে বেশি একটা আলাপ করলো না ওরা। যাই হোক, সব কিছু নিয়ে আসলে একটা সাইটে মনে করেন যে অত ভালো আলাপ নাও করতে পারে। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে দিস কিওয়ার্ড নামে। ইন সি শার্প প্রোগ্রামিং দিস ইজ দ্য কিওয়ার্ড দ্যাট রেফার্স। এই দিস কথাটা এখানে বোল্ড করলেও করতে পারতো, বোল্ড করতে করা উচিত ছিল। ইজ এ কিওয়ার্ড দ্যাট রেফার্স টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। দেয়ার ক্যান বি থ্রি মেন ইউসেজ of this keyword in C sharp. It can be used to refer current class instance variable. It is used if field names or instance variables and parameter names are same. That is why both can be distinguished easily. Secondly, it can be used to pass current object as a parameter to another method. Thirdly, it can be used to declare indexers. This example. Let's see the example of this keyword in C sharp that refers to the fields of current class. Using system public class employee, public এখানে মধ্যে আছে তিনটা ফিল্ড আছে আগের মতোই, পাবলিক ফিল্ড, আইডি, নেম এবং স্যালারি, এবং এখানে একটা কনস্ট্রাক্টর আছে এমপ্লয়ি নামে। সো ইন্ট আইডি ওই নর্মালি যা হয় আর কি, ইন্ট আইডি, স্ট্রিং নেম, স্যালারি। হয়েছে কি জানেন, এই যে প্যারামিটারগুলো উপরে যে ফিল্ডের নাম আছে আর এই প্যারামিটারগুলোর যে নাম সেম,
তো যার ফলে এখন আইডি ইকুয়ালস টু আইডি এভাবে দিলে তো সমস্যা, এই জন্য দিস ডট আইডি ইকুয়ালস টু আইডি, দিস ডট নেম ইকুয়ালস টু নেম, দিস ডট স্যালারি ইকুয়ালস টু স্যালারি। এই দিসের ইকুইভ্যালেন্ট সম্ভবত সেলফ, যেটা পাইথনে পাইছিলাম, হ্যাঁ, সেলফ ডট আইডি ইকুয়ালস টু আইডি। সো দিস কিওয়ার্ডের সাথে তাহলে আমি আসলে একেবারে অপরিচিত এরকম কিছু না। তারপরে এই যে ডিসপ্লে মেথডটা আছে, এটা হচ্ছে অবজেক্ট মেথড আর কি, পাবলিক ভয়েড ডিসপ্লে। এর কাজ হচ্ছে আইডি, নেম এবং স্যালারি এই জিনিসগুলা করা, প্রিন্ট আউট করা পাশাপাশি। তারপরে টেস্ট এমপ্লয়ি ক্লাস দেখেন, তার মধ্যে মেইন মেথডটা আছে, সেখানে করা হয়েছে আর কি। এমপ্লয়ি ক্লাসের দুইটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে E1 E2 নামে, এবং ওই কনস্ট্রাক্টর, ইজ ইট কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর তো আছে, পাবলিক এমপ্লয়ি, তার মধ্যে এই তিনটা করে পাঠাইছে, আর্গুমেন্ট পাঠাইয়া ভ্যালুগুলো আইডি, নেম এবং স্যালারি সেগুলো ইনিশিয়ালাইজ করলো, তারপরে ডিসপ্লে মেথডের মাধ্যমে সেগুলো কী করলো, ভ্যালুগুলো আউটপুট নিল। পুরো প্রোগ্রামটাই মোটামুটি আমাদের কাছে ফ্যামিলিয়ার, একটা কিওয়ার্ড বাদে, সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। অর্থাৎ আপনি চাইলে উপরে যে ফিল্ড নেমগুলো আছে, এই ফিল্ড নেমগুলো আর এখানে প্যারামিটার নেমগুলো সেম দিতে পারেন, সেক্ষেত্রে দিস কিওয়ার্ড ইউজ করতে হবে। চলুন, আসলে তখন তো গড়বড় করে পড়ে গেছি, এই কথা ওখানে বলছে কিনা। প্রথম পয়েন্টে বলছে আর কি, it can be used to refer current class instance variable. It is used if field names and instance variables and parameter names are same. That is why both can be distinguished easily. হ্যাঁ, এই কথাটাই বলছে এক নম্বর পয়েন্টে আর কি, এই কনসেপ্টটা। এখন আউটপুট তো ওই আগের মতো হবে, আউটপুট নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই। সো এই ক্লাস মাত্র 7 মিনিট। We will learn about the uses of this keyword in next chapters. আচ্ছা ঠিক আছে, সে কিওয়ার্ডের ব্যবহার যদি আরও পরের চ্যাপ্টারে বলতে চায়। C# static. In C# static is a keyword or modifier that belongs to the type, not instance. So instance is not required to access the static members. In C# static can be field, method, constructor, class, properties, operator and event. Note, indexers and destructors cannot be statics. And the advantages of C# static keyword: memory efficient. Now we don't need to create instance for accessing the static members, so it saves memory. Moreover, it belongs to the type, so it will not get memory each time when instance is created. Static field. A field which is declared as static is called static field, unlike instance field which gets memory each time whenever you create objects. There is only one copy of static field created in the memory. It is shared to all the objects. It is used to refer the common property of all objects, such as rate of interest in the case of account, company name in the case of employee, etc. মানে ব্যাপারটা হচ্ছে, যখন কোনো আপনি একটা ফিল্ডকে স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করবেন, তখন সেটা ওই ক্লাসের যে কোনো অবজেক্টের জন্যই মনে করেন যে প্রযোজ্য হবে। এই কারণে তখন ওইটা অবজেক্ট ফিল্ড হবে না, এটা হবে তখন ক্লাস ফিল্ড, মানে স্ট্যাটিক ফিল্ড মানে ক্লাস ফিল্ড আর কি। মানে ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। যেমন মনে করেন, ধরেন ব্যাংকে, মনে করেন একটা ব্যাংকে অনেকগুলা সেভিংস অ্যাকাউন্ট আছে, তো সেগুলোর ক্ষেত্রে মনে করেন রেট অফ ইন্টারেস্ট তো সেম হবে, তো ডিফারেন্ট হবে না, ঠিক না? ওইরকম ব্যাপারটা। আবার ধরেন একটা কোম্পানি তো অনেকগুলো এমপ্লয়ি আছে, তো তাদের সবার জন্য কিন্তু কোম্পানি নেম কিন্তু সেম হবে। তো এই সমস্ত ক্ষেত্রে
মনে করেন যে এই রেট অফ ইন্টারেস্ট বা কোম্পানি নেম এই ধরনের ফিল্ড ডিক্লেয়ার এগুলোকে স্ট্যাটিক হিসাবে ইউজ করা যাবে। স্ট্যাটিক ফিল্ড এক্সাম্পল দেখেন এখানে ইউজিং সিস্টেম পাবলিক ক্লাস অ্যাকাউন্ট পাবলিক ইন্ট অ্যাকাউন্ট নম্বর বিভিন্ন অবজেক্টের জন্য, মানে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য বা অ্যাকাউন্ট হোল্ডারের জন্য অ্যাকাউন্ট নাম্বার ডিফারেন্ট হবে। পাবলিক স্ট্রিং নেম তো মনে করেন তো ডিফারেন্ট হবেই, এক এক অ্যাকাউন্ট হোল্ডারের নেম এক এক রকম। কিন্তু এই যে দেখেন রেট অফ ইন্টারেস্ট এই জিনিসটা 8.8 ফ্লোট বলছে এখানে, এটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল ফাইন, এটা পাবলিক দেওয়া রাখছে সো দ্যাট অন্য ক্লাস থেকে যে কোনো কোড এই রেট অফ ইন্টারেস্ট এই ফিটাকে অ্যাক্সেস করতে পারে, ফাইন। কিন্তু এটা স্ট্যাটিক দেওয়া রাখছে এই কারণে যে এটা এক এক অবজেক্টের জন্য এক এক রকম না। রেট অফ ইন্টারেস্ট হইতেছে এই সবগুলো অ্যাকাউন্টের জন্য সেম হবে এই জন্য। এরপর আছে কনস্ট্রাক্টর পাবলিক অ্যাকাউন্ট। কনস্ট্রাক্টরটা আপনার দুইটা ফিল্ডে ইনিশিয়ালাইজ করতেছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম আর একটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর আর নেম তো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন হবে, এই জন্য এই দুইটাকেই ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক না? আপনার ওই যে রেট অফ ইন্টারেস্টকে ইনিশিয়ালাইজ করার মতো কিছু নাই। এবং এখানে আমরা আগের যে দিস কিওয়ার্ড শিখছি, হ্যাঁ, যে আগের চ্যাপ্টারে সেই দিস কিওয়ার্ড ইউজ করা হয়েছে, যার ফলে উপরে ফিল্ডের নাম এবং এখানে যে কনস্ট্রাক্টরের যে প্যারামিটারের নামগুলো আছে এটা এখন সেম হওয়া সম্ভব আর কি। তারপরে ডিসপ্লে নামে একটা মনে করেন অবজেক্ট মেথড এখানে আছে, এই মেথডের সাথে তো আপনারা অলরেডি পরিচিত। তো টেস্ট অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে সেই মেন মেথডটা আছে, সেখানে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে A1 এবং A2 নামে, এবং সেগুলোর জন্য দুইটা করে প্যারামিটার আর্গুমেন্ট পাঠানো হয়েছে, অ্যাকাউন্ট নম্বর এবং হচ্ছে অ্যাকাউন্ট নেম সেই নামে আর কি। তারপরে সেই ইনফরমেশনগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে। সো এই যে প্রোগ্রামটা দেখেন এটা স্পেশালিটি কি, যে স্পেশালিটি আছে যে এখানে রেট অফ ইন্টারেস্ট নামে যে একটা ফিল্ড আছে যেটা এখানে স্ট্যাটিক ফিল্ড, সেটা আপনি কীভাবে ইউজ করবেন সেটা দেখাইলো। যদি আসলে অ্যাকচুয়াল মেন মেথডের মধ্যে বা অন্য কোনো ফাংশনের মধ্যে আসলে রেট অফ ইন্টারেস্টকে ইউজ করা হয় নাই, বাট চাইলে আমরা ইউজ করতে পারতাম। যেমন অনেকটা এরকম আমরা যদি মেইন মেথডের মধ্যে যদি একটা ব্লক অফ কোড লিখতাম অথবা বাইরে কোনো একটা ফাংশন ক্রিয়েট করতাম যে একটা পার্টিকুলার সময় অন্তে টোটাল কত ইন্টারেস্ট পাওয়া যাবে বা শুধু আসলে টোটাল কত হবে ক্যাপিটাল, সেটা যদি বের করতে চাইতাম তাহলে এই যে স্ট্যাটিক ফিল্ডে আছে রেট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু আমরা ইউজ করতে পারতাম। সো আউটপুটটা তো আসলে আউটপুটের একটা স্পেশালিটি আছে দেখেন, আচ্ছা ডিসপ্লের মাধ্যমে তো আউটপুট দেখানো হচ্ছে আর কি, তাই না? আচ্ছা ডিসপ্লে মেথডের মধ্যে দেখেন কনসোল ডট রাইট লাইন অ্যাকাউন্ট নম্বর স্পেস নেম প্লাস নেমের পরে স্পেস শেষে রেট অফ ইন্টারেস্ট। তো এখানে দুইটা অ্যাকাউন্ট নাম্বার আছে বা দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনার ইন্টারেস্ট কিন্তু সেম, সেটা হচ্ছে 8. সো স্ট্যাটিক ফিল্ড এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল দেখবো স্ট্যাটিক ফিল্ডে স্ট্যাটিক ফিল্ড চাইলে চেঞ্জও করা যায়। If you change the value of static field, it will be applied to all the objects. অর্থাৎ যেহেতু স্ট্যাটিক ফিল্ড আসলে সব অবজেক্টের জন্যই অ্যাপ্লাই করে, যেন যদি চেঞ্জ করেন এটার ভ্যালু তখন ওই পরিবর্তিত ভ্যালুটাই প্রত্যেকটা অবজেক্টের জন্য প্রযোজ্য হবে। ইউজিং সিস্টেম পাবলিক ক্লাস অ্যাকাউন্ট, ফাইন, ভিতরে আছে পাবলিক ইন্ট অ্যাকাউন্ট নাম্বার, পাবলিক স্ট্রিং নেম আগের মতোই, পাবলিক স্ট্যাটিক ফ্লোট, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 8.8 f সেমিকোলন আগের মতোই, ফাইন, এভরিথিং আগের মতো, কনস্ট্রাক্টর আগের মতো, এখানে ডিসপ্লে মেথড সেটা আগের মতো। তারপরে মেন মেথডের মধ্যে দেখেন হঠাৎ করে কী করলো, যেহেতু আপনার রেট অফ ইন্টারেস্ট এটা কিন্তু আসলে স্ট্যাটিক মেথড,
এটা অ্যাক্সেস করার জন্য আপনার অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, বা অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি পারবেন না আসলে এটা অ্যাক্সেস করতে বা এটা চেঞ্জ করতে। এই জন্য অন্যান্য ক্ষেত্রে নিচের দিকে একটু তাকান, যেমন ডিসপ্লে হচ্ছে একটা অবজেক্ট মেথড, অর্থাৎ এইটা অ্যাক্সেস করতে গেলে বা এটা ইউজ করতে গেলে আপনাকে একটা ক্রিয়েট করা অবজেক্টের মাধ্যমে করতে হবে। এই জন্য a1.display a2.display এইভাবে দেখানো হয়েছে। কিন্তু রেট অফ ইন্টারেস্ট এটা কিন্তু কোনো অবজেক্ট ফিল্ড না, এটা হচ্ছে স্ট্যাটিক ফিল্ড বা ক্লাস ফিল্ড। এই জন্য এটা যদি চেঞ্জ করতে চান মেইন মেথডের মধ্যে বা প্রোগ্রামের অন্য কোনো যে কোনো জায়গায়, তখন আপনাকে দিতে হবে অ্যাকাউন্ট ডট রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু ওই যে আগের 8.8 ছিল সেটাকে চেঞ্জ করে এখন 10.5 এফ বানানো হয়েছে। সো এই এফ দিয়ে বোঝায় যে দিস ভ্যালু উইল বি ট্রিটেড অ্যাজ ফ্রড। সো দশমিকের পরে 7টা ঘর রাখলেই হবে, এর বেশি রাখার দরকার নাই। তো এখন যেহেতু ডিসপ্লে মেথডটা কল করা হয়েছে দুইবার, এবার যখন অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নেম এবং রেট অফ ইন্টারেস্ট এই জিনিসগুলো প্রিন্ট করবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য, এবং সেই ডিসপ্লে মেথডটাকে কল করা হয়েছে রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করার পরে, এই জন্য ওই পরিবর্তিত মানটাই কিন্তু সব জায়গায় রিফ্লেক্ট করবে 10.5 10.5। আচ্ছা, স্ট্যাটিক ফিল্ড এক্সাম্পল 3 নম্বর এক্সাম্পল দেখেন, কাউন্টিং অবজেক্টস। Let's see another example of static keyword in C# which counts the objects. তো এখানে দেখেন অনেকটা আগের মতোই অ্যাকাউন্ট নামে একটা ক্লাস, এখানে দুইটা নন স্ট্যাটিক ফিল্ড আছে আর কি, মানে অবজেক্ট ফিল্ড আছে, অ্যাকাউন্ট নম্বর ইনস্ট্যান্স ফিল্ড বা অবজেক্ট ফিল্ড বলে, এটা অ্যাকাউন্ট নম্বর এবং নেম। আর এখানে একটা কি বলবো স্ট্যাটিক ফিল্ড আছে কাউন্ট নামে, ইন্টিজার টাইপ, এবং এটা ইনিশিয়ালাইজড করা হয়েছে 0 হিসাবে। সো পাবলিক অ্যাকাউন্ট হচ্ছে এখানে এটা আর কি কনস্ট্রাক্টর। সো অ্যাকাউন্ট নম্বর এবং নেম আসতেছে ফাইন, দিস অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস টু অ্যাকাউন্ট নাম্বার, দিস নেম ইকুয়ালস টু নেম। এবং এখানে দেখেন কনস্ট্রাক্টরে কাউন্ট প্লাস প্লাস নামে একটা জিনিস অ্যাড করা হয়েছে, এক লাইন কোড। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন যে কনস্ট্রাক্টর কখন কল হবে আর কখন এক্সিকিউট করে, যখনই একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন কনস্ট্রাক্টর অবশ্যই কল হবে, ইনভোকড হবে। আপনি চাইলেও হবে, আপনি চাইলে আপনার মতো করে কনস্ট্রাক্টরটাকে করতে পারেন, কি বলে কাস্টমাইজ করতে পারেন। যেমন এখানে এই যে কাউন্ট C++ কোড দিছে, তারপরে এই যেখানে আর্গুমেন্ট পাঠাইছে, এগুলা কিসের লক্ষণ? এটা হচ্ছে গিয়া যে না ভিতরে ব্যাকগ্রাউন্ডে কনস্ট্রাক্টর রান করবে সেটা না, আমরা চাচ্ছি যে এটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই কনস্ট্রাক্টর রান করুক সেটা। হ্যাঁ, সো মোদ্দা কথা হইতেছে এই যে যতবার কোনো একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট হবে ওই ক্লাসে ততবারই সেই কনস্ট্রাক্টরটা কল হবে বা ইনভোক হবে। তো যতবারই আপনার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ততবারই অ্যাকাউন্ট এর ভ্যালু এক এক করে বাড়বে, যার ফলে পুরা প্রোগ্রামটা যখন এক্সিকিউট হয়ে গেল তখন আসলে বোঝা যাবে যদি কাউন্টের যদি ভ্যালুটা আপনি ডিসপ্লে করেন বা সামহাউ প্রিন্ট আউট করেন রাইট লাইনের মাধ্যমে, তাহলে হচ্ছে কাউন্ট কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো, 2টা 3টা 4টা, সেটা ওই কাউন্টের ভ্যালুদের দিয়া প্রকাশ পাবে। এখানে ডিসপ্লে হইতেছে সেই মেথড, কী বলবো এটা নতুন করে বলার কিছু নাই। আর মেইন মেথডের মধ্যে দেখেন এখানে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, A1 A2 এবং A3 নামে। প্রত্যেকবারই কিন্তু আর্গুমেন্ট পাঠিয়ে অ্যাকাউন্ট নম্বর এবং নেম এগুলো পাঠানো হয়েছে, এগুলো ইনিশিয়ালাইজ করা হয়েছে, তারপরে ডিসপ্লে করা হয়েছে আর কি। প্রত্যেকটা অবজেক্টের জন্য ডিসপ্লে করা হয়েছে আর কি। এখানে ডিসপ্লে মেথডে স্পেশাল কি আছে আমরা দেখি না, শুধু অ্যাকাউন্ট নাম্বার আর নামটাই ডিসপ্লে করছে, মাঝখানে স্পেস দিয়া। সো কি আর বলবো, সেক্ষেত্রে প্রথম ওই যে 101 সোনু, 102 মহেশ, 103 অজিত, এই জিনিসগুলো নিচে প্রিন্ট হবে, কারণ যেহেতু এখন রাইট লাইন ইউজ করছে সম্ভবত। এবং এই 3টা ডিসপ্লে মানে ডিসপ্লে মেথডটা 3বার এক্সিকিউট করার পরে তখন কনসোল রাইট লাইনের মাধ্যমে টোটাল অবজেক্টস আর এখানে অ্যাকাউন্ট ডট কাউন্ট।
অর্থাৎ অ্যাকাউন্ট ডট কাউন্ট বলতে বুঝাইছে যে এটা দিয়ে প্রকাশ পাবে যে মোট কয়টা অবজেক্টস ক্রিয়েট করা হয়েছে এখন পর্যন্ত। বুঝতেই পারতেছেন যেমনটা এক্সপেক্টেড সেইটাই। ওকে, তো এটা আচ্ছা আরেকটু কন্টিনিউ করি, জাস্ট মাত্র 20 মিনিট হয়েছে আর কি। সো এটা এই ভিডিওটা আরেকটু লেংথি করলে কোনো ক্ষতি হবে না। এখন আমরা দেখব C# static class. The C# static class is like the normal class but it cannot be instantiated. হ্যাঁ, তার মানে স্ট্যাটিক কিওয়ার্ডটা আপনি যখনই দেখতেছেন তখন কি মানে অবজেক্ট ক্রিয়েট করা যাবে না বা ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না এই টাইপের। সো ক্লাসের ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য। একটা স্ট্যাটিক ক্লাস নর্মাল ক্লাসের মতোই আর কি C#, কিন্তু এই স্ট্যাটিক ক্লাসের কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না। ইট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড। ইট ক্যান হ্যাভ অনলি স্ট্যাটিক মেম্বার্স। এটার মেথডগুলো, এটার যে মেম্বারগুলো আছে সেটা ফিল্ড হোক, মেথড হোক বা যাই হোক, সবগুলো কিন্তু খালি স্ট্যাটিক টাইপেরই হবে। দ্য অ্যাডভান্টেজ অফ স্ট্যাটিক ক্লাস ইজ দ্যাট ইট প্রোভাইডস ইউ গ্যারান্টি দ্যাট ইনস্ট্যান্স অফ স্ট্যাটিক ক্লাস ক্যান নট বি ক্রিয়েটেড। আচ্ছা, সেটা আমরা আসলে বুঝতে পারবো যে আসলে এটার উপযোগিতা কী। Points to remember for C# static class. C# static class contains only static members. যেমনটা আগে বলেছি, মেম্বার বলতে এখানে ফিল্ড, তারপরে হচ্ছে মেথড, তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর, প্রপার্টি, এগুলাকে বোঝায় আর কি। C# static class cannot be instantiated. এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা আগেই দেখছি আর কি, মানে উপরেই তো বলা আছে যে C# স্ট্যাটিক ক্লাসের মানে প্রত্যেকটা মেম্বার হবে স্ট্যাটিক টাইপ এবং এগুলোর ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না এই ক্লাসের। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্যাটিক ক্লাস C# স্ট্যাটিক ক্লাস ইজ সিল্ড। তো আপনি যদি সেই কী বলবো এই টিউটোরিয়াল সিরিজে 14-15 নম্বর এই ধরনের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে সিল্ড কিওয়ার্ডের সাথে আপনি পরিচিত হওয়া উচিত। যখনই কোনো ক্লাসের নামের আগে মানে ফার্স্টে যদি সিল্ড লেখে তারপরে মডিফায়ার কি বলবো অ্যাক্সেস মডিফায়ার যদি দেয়, হ্যাঁ, যেমন মনে করেন সিল্ড পাবলিক ক্লাস বা সিল্ড, তারপরে অ্যাক্সেস মডিফায়ারের পরে কোনো একটা ক্লাস লিখে পরে একটা ক্লাসের নাম দিল, ফাইন। সিল্ড কিওয়ার্ডের মানে হইতেছে যে এটার সিল্ড কিওয়ার্ড মানে হইতেছে আসলে এটা ইনহেরিটেন্স করা যাবে না। ইনহেরিটেন্স সম্পর্কে আই হোপ মোটামুটি ফ্যামিলিয়ার আছেন। সো স্ট্যাটিক ক্লাস ইজ সিল্ড মানে এটা স্ট্যাটিক ক্লাস ক্যানট বি ইনহেরিটেড। Static class cannot contain instance constructors. যদিও উপরে বলছে যে স্ট্যাটিক মেম্বার হওয়া লাগবে এবং সেই মেম্বারের জায়গায় আমি কনস্ট্রাক্টর প্রপার্টি এই কথাগুলো বলছি, কিন্তু আসলে স্ট্যাটিক ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর থাকতে পারবে না আর কি। হ্যাঁ, স্ট্যাটিক ক্লাস এক্সাম্পল দেখি আমরা। লেটস সি দ্য এক্সাম্পল অফ স্ট্যাটিক ক্লাস দ্যাট কন্টেইনস স্ট্যাটিক ফিল্ড এন্ড স্ট্যাটিক মেথড, but no constructor. Using system public static class myMath, public static float pi equals to 3.1 f. আচ্ছা, public static int cube, এখানে একটা স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করা হয়েছে এবং সেখানে দেখেন আর্গুমেন্ট একটা মানে প্যারামিটার একটা n এবং এটার কাজ হচ্ছে গিয়া ওই nটাকে 3 বার গুণ করে যা ভ্যালু হয় সেটা রিটার্ন করে বা পাঠিয়ে দেয়। হ্যাঁ, কিউব করা যেভাবে করে কিউব। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে ম্যাথ ক্লাস নামে তো একটা ক্লাস অবশ্যই আছে এবং math.sqrt যেটার মাধ্যমে বর্গমূল বের করে। তো হয়েছে কি ওই ম্যাথ ক্লাস হইতেছে, ম্যাথ ক্লাসের প্রত্যেকটা মেথডই হইতেছে আপনার কি বলবো স্ট্যাটিক মেথড। যেমন math.max দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় এটা বের করে দেখায়, মিন আছে, এরকম আরও ম্যাথ ক্লাসের অনেকগুলা
মেথড আছে এবং সেই মেথডগুলো প্রত্যেকটা স্ট্যাটিক মেথড, ফলে হইতেছে ওই মেথডগুলোকে ইউজ করতে গেলে কিন্তু ম্যাথ ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আপনি সেগুলা ইউজ করতে পারেন। তো এখানে মাইম্যাথ নামে যে ক্লাসটা আমরা ক্রিয়েট করেছি সেটার কিন্তু এই কিউব মেথডটা এটা কিন্তু স্ট্যাটিক, তার মানে এই কিউব কোনো সংখ্যার কিউব জানার জন্য আপনার মাই মেথড ক্লাসের কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করার দরকার নাই। এরপর আমরা টেস্ট মাই মেথড ম্যাথ নামে একটা ক্লাস করেছি ক্রিয়েট করার। এটার মধ্যে আছে মেন মেথড। হয়েছে যে এই ধরনের জিনিস আমাদের দরকার আসলে। আমরা এরকম একটা ক্লাস মনে করেন এখানে মাই ম্যাথ নামে যেরকম ক্লাস আছে এরকম একটা ক্লাস ডিফাইন করে আমরা তার মধ্যে অনেকগুলা মনে করেন এক বা একাধিক স্ট্যাটিক মেথড দিলাম, যেগুলো আমাদের দরকার কোনো পার্টিকুলার কাজ করে দিবে, হয় কিউব বের করে দিবে অথবা ফ্যাক্টোরিয়াল বের করে দিবে ফর ইনস্ট্যান্স, মানে ফর এক্সাম্পল আর কি। কিন্তু সেগুলা সেই মেথডগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই আর কি। So control right line value of pi is mymath.py and control right line cube of 3 is mymath cube of 3 এখানে 27 প্রিন্ট হবে, তাই তো? আচ্ছা, উপরে পাই এর মান, নিচে হইতাছে 27 প্রিন্ট হবে। ফাইন। প্রত্যেকটা জিনিসে মনে করেন যে হালকা টাচ করে যাচ্ছে কিন্তু ডিপলি যাচ্ছে না আর কি। ডিপলি যাওয়ার জন্য আপনাকে আসলে, যেমন আমিও যেটা করব সেটা হইতেছে এক্সারসাইজ খুঁজে বের করতে হবে এবং সেই এক্সারসাইজগুলো সলভ করতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি দক্ষ হতে পারবেন। ওকে, তো এই পর্বটা আর লেংদি না করি, এটা সম্ভবত ছিল কত নম্বর, 31 নম্বর পর্ব। ঠিক আছে, তাই যদি হয় তাহলে 32 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।